দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আজকে আমরা কথা বলতে চাই বাংলাদেশের কূটনীতি নিয়ে, এবং এই কূটনীতির সঙ্গে ভূ রাজনীতি, অর্থনীতি এবং বৈশ্বিক নানা সমীকরণ কিভাবে জড়িত, এবং সেই কূটনীতির যে নানান ধরনের ধাক্কা কিংবা চ্যালেঞ্জ বলি, সেটি বাংলাদেশের নতুন সরকার যারা বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ সবার আগে নীতি ঘোষণা করেছে সেটা কিভাবে বাস্তবায়ন করবে, তার পক্ষে চ্যালেঞ্জ কি, সেসব নিয়ে আলোচনা করবো। আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ আহমেদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, যেটি বীজ নামে বেশি পরিচিত। স্যার স্বাগত আপনাকে। আছেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যিনি চেয়ারম্যান প্রেসিডেন্ট বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ছিলেন, এবং আছেন ওবায়দুল হক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক। স্যার আপনাকেও স্বাগত। আমি আলোচনা ওবায়দুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভূ রাজনীতি ক্রমশ জটিল হয়ে উঠছে আমরা জানি, এবং সেটার সঙ্গে বাংলাদেশের হয়তো খুব বেশি কিছু করারও নাই। আমরা যদি সাম্প্রতিক সময়ে ভারতের আন্দোলন, নেপাল, বাংলাদেশের জুলাই 2024, শ্রীলঙ্কার অস্থিরতা, মাঝখানে আসিয়ানভুক্ত দুটি দেশের ভিতরে এক ধরনের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, এই মারপ্যাচের জায়গায় বাংলাদেশের যে জিওপলিটিক্যাল লোকেশন, যার কারণে আমরা বিআরআই বলি বা শি জিনপিংয়ের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বলি, কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক বলি, কিংবা কোয়াডে বলি, সব জায়গায় বাংলাদেশের নামটা উচ্চারিত হয় আমাদের সমস্ত লোকেশনের কারণে। ফলে এইটাকে আমরা আসলে কতখানি কাজে লাগাতে পারছি, নাকি এইটার কোনো একটা জায়গায় আবার আমরা একটু খানিকটা কি বলে মানে ইতিবাচক অর্জন করতে পারবো, নাকি এখানে অনেক চ্যালেঞ্জও আছে, নেতিবাচকতারও কোনো আশঙ্কা দেখেন? না, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, ঠিকই ধরেছেন আপনি, যে বাংলাদেশের একটা রাজনৈতিক গুরুত্ব আছে, ভূ রাজনৈতিক গুরুত্ব আছে, হয়তো বা ভূ অর্থনৈতিক গুরুত্ব আছে, এবং বৃহৎ শক্তিগুলো আমরা দেখতে পাচ্ছি গত 20 বছর ধরেই আসলে এটা নিয়ে কথা হচ্ছে, অন্তত 2010-এর পর থেকে কথা হচ্ছে। এবং আপনি যেভাবে এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থার যে অস্থিরতার কথা বললেন, যে চিত্র আঁকলেন আপনি, সেটিও কিন্তু খুবই ঠিক চিত্র। কিন্তু আমি এটাকে আসলে পজিটিভলি দেখতে চাই। আমি মনে করি যে এই যে একটা নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, এটা যে একটা মেকিংয়ের মধ্যে আছে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। এটা হবার জন্য এখন এক্সপার্ট হওয়া লাগে না। এখন কথা হলো, এবং এমন একটা সময় এটা ঘটছে, এই অস্থির সময়ে, কিন্তু ঠিক সেই সময় বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, এবং নতুন অবস্থা দৃশ্যে মনে হচ্ছে নতুন ভিশন নিয়ে এসেছে, তাদের নতুন ভিশন আছে, এবং নতুনভাবে তারা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে তারা গড়তে চান, নতুন বাংলাদেশ গড়তে চান। বাংলাদেশ 2.0 বলা হচ্ছে, এবং এখানে পররাষ্ট্রনীতি কী হবে তা মাত্র 4 মাস গেছে বা 5 মাস গেছে, কিন্তু আমরা সামান্য হলেও আমরা এর আলামত বা নমুনা আমরা বুঝতে পারছি যে ডিরেকশনটা কী হতে পারে। অর্থাৎ বহুপাক্ষিকতা বিস্তৃতি বাড়াচ্ছে, এখানে নতুন বন্ধু তৈরি করছে, এবং যেটাকে আমরা সবসময় বলে সেই যে স্ট্র্যাটেজিক অটোনমির কথা বলতাম, নানানভাবে এটাকে ব্যাখ্যা করা যায়, এবং সেটারও লিমিটেশন আছে, কতখানি অটোনমি একটা রাষ্ট্র ভোগ করতে পারে স্বাধীন সার্বভৌম হওয়ার পরও। এইগুলো আমরা এখন এক্সারসাইজ করা শুরু করেছি। তো এই অবস্থায় এই যে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে এবং বাংলাদেশের অবস্থার কথা আপনি বললেন, এটি ঠিক যে বাংলাদেশ এর যে পরিপূর্ণ সদ্ব্যবহার এটা আমরা করতে পারি না। আমরা সবসময় বলি ভূ রাজনৈতিক গুরুত্বের কথা বলতে গেলেই যে বাংলাদেশের যে জিও স্ট্র্যাটেজিক বা জিওপলিটিক্যাল যে লোকেশন আমরা বলি, যে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার মধ্যবর্তী জায়গা, একটা স্টেপিং স্টোন, কিন্তু এটাকে তো আমরা আসলে এটাকে আমরা এর সুবিধাটুকু আমরা নিতে পারিনি, অথবা কীভাবে নেওয়া যেতে পারে সেটারও কোনো আমরা এক্সারসাইজ দেখি নাই গত 17 বছরে। তাই মনে করি নতুন একটা অবস্থা তৈরি হয়েছে, এবং সে অবস্থা এখন বাংলাদেশের এইটা যে এটা একটা যে নতুন একটা সম্ভাবনা তৈরি করেছে, সেটা অ্যাকনলেজ করে, সেটা অনুধাবন করে আমি মনে করি আমাদের এখন রিক্যালিব্রেট করতে হবে অ্যাট ডিফারেন্ট লেভেলস, মাল্টিপল লেভেলস, নানান ধরনের রিক্যালিব্রেশন প্রয়োজন। রিক্যালিব্রেশনের প্রথমে যেটা দরকার, আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, এবং তার জন্য আমাদের আসলে যেটা দরকার, যে আমাদের গবেষণা দরকার। এটি যে শুধুমাত্র ফরেন মিনিস্ট্রি বা বিউরোক্রেটরা এককভাবে করতে পারবেন তা না, আমি মনে করি এখানে একাডেমিকদেরও দায়িত্ব রয়েছে, এবং তার জন্য এই কাজগুলোকে ডেলিগেট করতে হবে। এবং এটা নতুন সরকার এসছে বলে আমি এগুলো বলছি, যে এখানে বাংলাদেশের যেটা একটা আমরা দেখেছি যে প্রথাগতভাবে এটা হয়ে এসছে বহু বছর ধরে। আমি খুব অল্প কথায় বলছি, কিন্তু বিষয়টা এই কথার থেকে অনেক বড়। সেটি হলো যে যোগ্য জায়গায় যোগ্য লোক বসানো, অথবা যোগ্যতা অনুসারে কাজে লাগানো আমাদের যে যোগ্যতা আছে, সেটি বোধহয় আমরা পারি নাই। সো এই রিক্যালিব্রেশনের জন্য, নতুন বিশ্ব ব্যবস্থার জন্য যে আমাদের প্রস্তুতি দরকার, আমি মনে করি তার জন্য আমাদের সক্ষমতা তৈরি করতে হবে, এবং সক্ষমতা যদি আমরা করতে পারি, তাহলে যে বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে, আপনি বললেন বৃহৎ শক্তিগুলো ইন্টারেস্ট নিচ্ছে, আমি মনে করি এটা আমরা কাজে লাগাতে পারবো, অপটিমাইজ করতে পারবো। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এই যে ভূ রাজনীতির যে সুযোগ এবং তার যেটা লিড মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, আমরা নানা কারণে দেখেছি যে বিশেষ করে রাজনৈতিক সরকারগুলোর সময়ে এই মিনিস্ট্রিটাকে
রাষ্ট্রের চেয়ে ওই বিশেষ দলের কাজে বেশি লাগানো হয়েছে বিভিন্ন সময়ে। আবার ইন্টারিমের সময় আমরা দেখেছি এই মিনিস্ট্রিটাকে প্রায় নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এখন এই যে নতুন নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা প্রফেসর সাহেব বলছিলেন, সেইটার জন্য আসলে আমরা কতখানি প্রস্তুত, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এই 5-6 মাসে আমাদের সরকার বিশ্বকে আসলে কি বার্তা দিল, সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হোক, আমার প্রায়োরিটি ইস্যুর ক্ষেত্রে হোক, আমার বন্ধু সিলেকশনের ক্ষেত্রে হোক, সেই বার্তাটা কি বার্তা আসলে গেল? আমি শেষ দিক থেকে শুরু করি। একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা নতুনভাবে অভ্যন্তরীণ অর্থনৈতিক কাঠামোটাকে আমরা পুনর্বিন্যাসের জন্য চেষ্টা করছি। যেমন আজকেই আমরা দেখলাম যে একটা ফরেন মিনিস্ট্রিতে ইনভেস্টমেন্টের একটা সেমিনার হয়েছে, কদিন আগেও আর একটা হয়েছে। এতে করে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আমরা একটু নতুনভাবে চিন্তা করছি, বিনিয়োগ বাড়াতে চাই, এমপ্লয়মেন্ট বাড়াতে চাই। এবং প্রধানমন্ত্রীর সফর, মালয়েশিয়া সফর বলেন, চীন সফর বলেন, এগুলো কিন্তু মূলত অর্থনৈতিক প্রয়োজনের সাথেই যুক্ত হিসাব ছিল বলে আমাদের মনে হয়েছে। তো কাজে অর্থনৈতিক প্রায়োরিটিটাকে আমরা সামনে নিয়ে এসেছি এবং ইকোনমিক ডিপ্লোমেসির কথা আমরা বলি। আমার ধারণা এখানে এগুলোকে কিছু উপাদান যোগ করার জন্য আমরা একটু সক্রিয় আছি। আর এছাড়া একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যেহেতু হয়েছে, 24 উত্তর বাংলাদেশে এসে 26-এ একটা গণতান্ত্রিক উত্তরণ হয়েছে, এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। এবং এটাও সরকার কতটা দিতে পেরেছে জানি না, কিন্তু বাইরের পৃথিবীতে এটাকে এইভাবেই প্রচারিত হয়েছে বা বাংলাদেশের ভাবমূর্তি হিসাবে এটা এইভাবেই দাঁড়িয়েছে। এখন প্রস্তুতির কথা যদি আপনি বলেন, এখানে এক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কী আসলে, এখানে আমার ধারণা এই ধারণাটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন আছে। বাংলাদেশের প্রধান ধারণা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত প্রোটোকল, বাইরের পৃথিবীতে প্রোটোকল সার্ভিস দেওয়ার জন্য মন্ত্রণালয়টা আছে, একটা ধারণার কথা বলছি। দ্বিতীয় ধারণাটা হচ্ছে যে এটা আর 40-45টা মন্ত্রণালয়ের মতো এটাও একটা মন্ত্রণালয়, এটার আবার বিশেষত্ব কী আছে, অন্য মন্ত্রণালয় যেরকম আছে এটাও থাকবে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি না যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু জাতীয় স্বার্থের উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড, যদি আমি বলি, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অন্য মন্ত্রণালয়ের মতো লাইন ভিত্তিক কাজ করে না, সে সামগ্রিক অর্থের বাংলাদেশের সরকার এবং জনগণের প্রতিনিধিত্ব বা বাইরের পৃথিবীতে দেশকে প্রতিনিধিত্ব করা কাজটা করা হয়। কাজে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জাতীয় স্বার্থের প্রতিনিধিত্বের কাজটা করে কিন্তু ফরেন মিনিস্ট্রি। এখন এই জাতীয় স্বার্থ মানে কিন্তু একটা মন্ত্রণালয়, এটা সরকার এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টা, বিষয়টাই জাতীয় স্বার্থ। বাংলাদেশের বলতে আমরা সরকার এবং জনগণের স্বার্থকে বুঝি, এই দুইটা সম্মিলিত জায়গাটাই জাতীয় স্বার্থ। এখন এই কনসেপচুয়াল কনফিউশনটা কিন্তু আছে। ফলে যেটা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতি করে, বাইরে যোগাযোগটা হয়, পরে যখন এটা এসে লাইন মিনিস্ট্রিতে যায় তার কর্মসম্পাদনের জন্যে, তখন কিন্তু দেখবেন আপনি আর আগায় না, অথবা জটিলতা তৈরি হয়, যেটার প্রতিফল গিয়ে বা ইম্প্যাক্ট আমরা পাই পররাষ্ট্রনীতিতে, কিন্তু এটা সমাধানের কাজটা তখন কিন্তু আর করা যাচ্ছে না, কারণ এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে তো নাই। যেমন ধরুন আমি একটা দৃষ্টান্ত দিই, এই যে পাসপোর্ট জালিয়াতি, পাসপোর্ট নিয়ে আমাদের দুর্নাম, বিভিন্ন জায়গাতে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ভাবমূর্তির উপর বিরাট নেতিবাচক প্রভাব বা প্রতিফলন করছে। কিন্তু এটার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে তার কিছুই নেই, এটা তো হোম মিনিস্ট্রির দায়িত্ব। এখন হোম মিনিস্ট্রি যদি এই ট্রাফিকিংয়ের যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সঠিকভাবে না নিতে পারে, অথবা এই আয়োজন যাতে এই ধরনের সমস্যা তৈরি না হয় তার জন্য যদি প্রোঅ্যাক্টিভলি কাজ না করে, ফরেন মিনিস্ট্রি কিন্তু এখানে কিছুই করতে পারবে না। তো কাজেই দেখেন এই ডোমেস্টিক কানেকশনটা কিন্তু বা কোঅর্ডিনেশনটা আমাদের খুব বড় অভাব। তো আপনি যেটার কথা বলছেন যে আমরা বাইরের পৃথিবীতে এখন নতুন বক্তব্য নিয়ে যাচ্ছি, নতুন একটা প্রয়োজন তাদের সামনে আমরা উপস্থাপন করছি, আমরাও অংশগ্রহণ করার চেষ্টা করছি। যেটা একটু আগে প্রফেসর ওবায়দুল হক সাহেব বললেন যে আমরা এই ভূরাজনৈতিক পরিবর্তনটাতে আমরাও অংশীদার হতে চাচ্ছি, ইতিবাচকভাবে এটাকে ব্যবহার করে আমাদের স্বার্থ কীভাবে সমুন্নত রাখতে পারি এবং কমন ইন্টারেস্ট যেগুলো আছে সেটাতে আমরা কি প্রমোশনে কি কাজ করতে পারি। কিন্তু আমার ডোমেস্টিক প্রস্তুতি তো ঘাটতি, এবং
ডোমেস্টিক প্রস্তুতি যতক্ষণ পর্যন্ত এর সাথে সমন্বিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ফল দিতে পারবো না। আমি যে কথা বলে আসবো বাইরে, সে কথাকে কিন্তু আমি Implemented হবে না। ইমপ্লিমেন্টেশন করতে অ্যাম্বাসেডর মুশফিক ফয়েজ, আপনি যদি একটু শুধু এই অঞ্চলে দেখেন, ভারতে একটা অস্থিরতা চলছিল, আপাতত সমাধান হলো মনে হচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তান নিয়ে একটা ক্রাইসিস, যেটা পুরনো ক্রাইসিস, সেটা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। নেপালে আবারও একটা অস্থিরতার শঙ্কা আছে। ফলে আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারে তো অস্থিরতা আছেই, চীনের সঙ্গে ভারতের কিছু অস্থিরতা আছে। ফলে সব মিলিয়ে এই অঞ্চলের যে ভূ রাজনীতি, সেটা যে পাল্টাচ্ছে, সেইটা আমরা বুঝছি কিনা এবং সেই বুঝে সেই অনুযায়ী অ্যাক্ট করতে পারছি কিনা। ভূ রাজনীতি সবসময় পাল্টাতে থাকে, ওখানে কোনো ফিক্সড কোনো পজিশন থাকে না। হ্যাঁ, সেটা কারণ কি, প্রত্যেকের সক্ষমতা, প্রত্যেকের Interest। বিভিন্ন দিকের কিছু করার চেষ্টা, সেগুলো পরিবর্তন হতে থাকে। ভারত, বাংলাদেশ, চীন, নেপাল, মিয়ানমার, সবারই তাদের অভ্যন্তরীণ নীতিতে যে পরিবর্তনগুলো আসে, সেগুলো তো যেভাবেই বলি না কেন, পরস্পরের সাথে সম্পর্কের উপরে বড় রকমের একটা প্রভাব ফেলে। সুতরাং এটা সবসময় পরিবর্তন হতেই থাকবে, ওটা কোনো ফিক্সড কিছু না, একেবারে নির্দিষ্ট একটা ইয়েতে থাকবে বা আমরা সেখানে পৌঁছতে চেষ্টা করব, সেটা কিছু বিষয় না। কিন্তু সেটা গুরুত্বপূর্ণ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভূ রাজনীতির মূল কম্পোনেন্টসগুলো কি, যে আমি কোথায় অবস্থান করছি তার ফলে আমার বিশেষ গুরুত্ব, আমার কি আছে সম্পদ ইত্যাদি, সেটার জন্য আমার বিশেষ গুরুত্ব। সেরকম আমার পার্শ্ববর্তী দেশেরও এরকম, সেগুলো যখন আমরা একসাথে মিলেমিশে সেগুলোকে ব্যবহার করতে সক্ষম হব, তখন সেটা সর্বোচ্চ সুযোগটা আমরা নিতে পারবো। কিন্তু সেটা সাধারণত হয় না। সেই জন্যই বিভিন্ন রকমের, যাতে এগুলো হওয়ার জন্য যায়, সেই জন্য বিভিন্ন রকমের জোট গঠন করার চেষ্টা করে, অর্থনৈতিক, রাজনৈতিক, নানা রকমের জোট। আমাদের সার্কের কথা আমরা বলি, যে সেটাও তো এই রকমের উদ্দেশ্য থেকেই হয়েছিল। তো যাই হোক, তো ভূ রাজনৈতিক বা জিও পলিটিক্স যেটা বললেন, সেটার যে অ্যাডভান্টেজেসগুলো আছে বা যে ইয়েগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করি সবসময় কীভাবে নিজের পক্ষে ব্যবহার করা যায়, কিন্তু সবসময় সেটা সফলভাবে করা যায় না, কিন্তু সেটাকে উপেক্ষাও করা যায় না। এখন আমি যদি এখানে কোনো দেশের সাথে সম্পর্ক করতে চাই, আমার চতুষ্পার্শ্বে ভারত অবস্থান করে। চতুষ্পার্শ্বে বলছি আমি, কিন্তু তিন পার্শ্বে বলি নাই, কারণ আমি বারবার এটা বলি যে বঙ্গোপসাগর ইচ্ছা করলেই ভারত আমাকে বিভিন্নভাবে বাধা দিতে পারে, বাধাগ্রস্ত করতে পারে। তো সুতরাং সেটাও সেইভাবে যদি দেখি, তাহলে চতুষ্পার্শ্বেই ভারত। তারপরেও আমাকে অন্য দেশের সাথে সম্পর্ক করতে হয়, তো এমনভাবে করতে হবে যাতে ভারতের সাথে পারতপক্ষে কোনো রকমের সংঘাত না করেই আমাকে সেটা করতে হয়। আবার ভারতের সাথে যখন সুন্দর সম্পর্ক করছি, সেটার কারণে আমার অন্যের সাথে সম্পর্কটা যাতে না হয়। তো ভূ রাজনৈতিক যখন আমরা বলছি, তখন এই প্রসঙ্গগুলো আমাদের মাথায় বেশি আসে। তো সেখানে আমি মনে করি যে সেটা খুব মানে সারাক্ষণ ওটা মাথায় রেখে ঘুরলে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নিজের অভ্যন্তরীণ, যেটা আমার বন্ধু হুমায়ুন বলছিল, যে আমাদের নিজেদের অভ্যন্তরীণ সক্ষমতাটা বাড়াতে হবে, আমার অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধি করতে হবে, সংহত করতে হবে। সেটা যদি হয়, তখন আমার খুঁজে বার করতে হবে না পার্টনার্স, জি স্যার, আমার বন্ধুরা আমার কাছে এগিয়ে আসবে। অ্যাম্বাসেডর মুশফিক ফয়েজ, আপনি সক্ষমতার কথা যখন বলছিলেন, গত কয়েকদিন ধরে ঢাকায় তীব্র গ্যাস সংকট এবং আশপাশের এলাকায়, এটার প্রধান কারণ হলো এক্সেলারেট এনার্জি, মার্কিন একটি কোম্পানি, যারা আমাদেরকে এলএনজি সরবরাহ করে, আমাদের সেই টার্মিনালটা আগুন লেগে গেছিল এবং সেটা আরও 2 সপ্তাহেও সারানো যাবে না। আবার ধরেন আমাদের পাইপলাইনের যে গ্যাস, দেশে যে অভ্যন্তরীণ উৎপাদন, তার 56% এখনও শেভরন সরবরাহ করে। ফলে এবং তাদের সঙ্গে যেভাবে পিএসসিটি করা, তাতে চাইলেও বাংলাদেশের পেট্রো বাংলা বা জ্বালানি বিভাগ গিয়ে সেখানে মেরামতের কাজ করতে পারবে না। ফলে এগুলো তো স্ট্র্যাটেজিক ব্যাপার স্যাপার। ফলে আমরা এখানে ষড়যন্ত্র তত্ত্ব যদি নাও দেখি, ফলে আমরা তো অন্যের মুখাপেক্ষে অনেক কিছুতে হয়ে আছি। ঠিক, আপনার কথাটা ঠিক, কিন্তু কথা হলো যে এটা আমরা যখন চুক্তিগুলো হয়েছিল, অ্যারেঞ্জমেন্টসগুলো যখন হয়েছিল, তখন আমরা এগুলো ফোর্সই করিনি, দেখতে পাইনি, কিন্তু এখন তো দেখতেছি। সুতরাং ভবিষ্যতে যাতে আমরা এক নম্বর সেগুলোর জন্য প্রস্তুত থাকি, এবং ভবিষ্যতে কোনো রকমের ব্যবস্থা করতে হলে, চুক্তি করতে হলে সেগুলো খেয়াল করবো, 1 নম্বর। 2 নম্বর, যে এখন এখানে যে সমস্যাগুলো ফেস করতেছি, সেগুলোর কোনো রকমের প্রতিকার করা সম্ভব কিনা, সে ব্যাপারেও আমাদের সঙ্গীদের সাথে আলাপ আলোচনা করতে হবে। জি, ওবায়দুল হক, আরেকটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রশাসন আসার পরে নানান ধরনের পরিবর্তন হচ্ছে। আমাদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র জবেও ছিল, যুক্তরাষ্ট্র আগে সুশাসনের কথা বলতো, মানবাধিকারের কথা বলতো, ন্যায্যতার কথা বলতো, সেগুলো এখন আমরা মার্কিন প্রশাসনের মুখ থেকে কম শুনি।
তার একজন বিশেষ দূত যিনি ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি এই সপ্তাহের শেষ নাগাদ আসছেন। ফলে সেই সফরটা ওনার রুটিন সফরই কেবল, নাকি এখানে একটা নতুন সরকারের জন্য কোনো বার্তাও থাকতে পারে? বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া হয়ে সেই অর্থে প্রথম সফর চীনেই করে এসছেন, সেটা নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি থাকতে পারে কিনা, বা সেটি তারা বলতেও পারেন কিনা? জি, আমি সফরের আগে শুধু বলি, আপনি প্রথমে যে কথাটি বললেন যে মার্কিন প্রেসিডেন্টের যে তার যে 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 ফ্যাশনে উনি অপারেট করেন, ওই যে স্টাইলের কথা আপনি বললেন, সেটি এখন স্বীকৃত। আমরা জানি যে আপনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্র্যাডিশনালি মার্কিন যুক্তরাষ্ট্রে মানবাধিকারের কথা বলতো বা গণতন্ত্রের কথা বলতো, সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন বের হয়ে এসছে এবং এটি তাকে অনেক রিয়ালিস্ট এবং মনে হয় যে অনেক প্র্যাগম্যাটিক, অথবা অনেক ট্রানজ্যাকশনাল, প্র্যাগম্যাটিকও বলবো না, অনেক আমার কাছে এরাটিকও মনে হয় অনেক সময়। এটা আমার জন্য না, সারা বিশ্বের জন্যই। কাজেই এই সফরটাকে সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, বা সেই প্রিজম দিয়ে বা সেই লেন্স দিয়ে যদি দেখি, এটা দেখা যেতে পারে। এখানে সমস্যা হলো যে আমরা যাই বলবো সেটা স্পেকুলেশন, মানে আমরা এটা ধারণা করছি কি হতে পারে, আসলে কি কারণে সফরটি ঘটছে আমরা জানি না। আপনি জানেন যে তিনি দুটো হ্যাট পরেন, এই ভদ্রলোকের দুটো টুপি আছে। উনি যেমন ভারতের রাষ্ট্রদূত, কিন্তু তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে পদ তার বা যে অবস্থান, সেটি হলো যে তিনি মার্কিন প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করেন অ্যাজ ওই যে আপনার বিশেষ দূত তিনি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক। এবং কাজে এটি হতে পারে যে এটি হবে তার বাংলাদেশের প্রথম সফর, হতে পারে যে তিনি বাংলাদেশ বুঝতে আসতে চাইছেন তিনি, এবং এটি এমন একটি সময় আসছেন যে কারণে স্পেকুলেশনগুলো ঘটছে। সেটি হলো যে ইতিমধ্যেই যে কি বলে যে আমাদের প্রধানমন্ত্রী ঘুরে এসছেন, আপনি দেখেছেন মালয়েশিয়া এবং চীন, এবং এটা নিয়ে কথা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আপনাদের টেলিভিশন স্ক্রিনের নিচ দিয়েও লেখা দেখা যাচ্ছে যে বাংলাদেশ কি কোনো বিশেষ দিকে ঝুঁকছে কিনা। তো এই যে ঝোঁকার প্রসঙ্গটা আসছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, এটি আসছে এই কারণেই যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে, আমরা দেখেছি প্রায় 2 দশক ধরে বাংলাদেশের এক রাষ্ট্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছিল। সেখান থেকে এখন যখন ডাইভার্সিফাই করার চেষ্টা করা হচ্ছে, বা এর বিস্তৃতি ঘটছে, বা নতুন নতুন বাংলাদেশের নতুন নতুন সম্ভাবনা আমরা এক্সপ্লোর করা শুরু করেছি, তো সেটাকে দেখা হচ্ছে যেহেতু চীন দিয়ে সফর শুরু হয়েছে, চীন থেকে ঝুঁকছে কিনা। আমি মনে করি তা হয়তো বা না। কিন্তু আপনার প্রশ্ন যেটি যে তিনি আসলে কেন আসছেন, হয়তোবা আমি অবাক হব না মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে অস্বস্তি থাকতেই পারে। এটা অস্বস্তি থাকতে পারে কারণ চীনের সাথে কি ঘটছে এটি তিনি জানতে চাইবেন। নতুন সরকার, নতুন পররাষ্ট্রনীতি, সবার আগে বাংলাদেশ বলছেন চীনের সাথে শুধু সম্পর্ক না, পাকিস্তান নিয়েও কথা উঠেছে, মালয়েশিয়াতে তিনি সফর করেছেন। বাংলাদেশ পূর্বমুখী পররাষ্ট্রনীতি হবে বলে ধারণা করতে পারছি আমরা আসিয়ানে বা রিজিনাল ফোরামে বা যেখানে হোক যোগদানের। আমরা চীন সফরে আমরা দেখেছি যে চীনের যে ইনিশিয়েটিভগুলো আছে শি জিনপিংয়ের, সেগুলোতে যোগদান নিয়ে কথা উঠেছে, সেগুলো আলোচনায় এসছে। আমরা দেখেছি তুরস্কের সাথে সামরিক এক ধরনের একটা সহযোগিতার জোরে সোরে কথাবার্তা হচ্ছে, এবং সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী তুরস্ক সফরেও যাবেন খুব শীঘ্রই। এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র আমি নিশ্চিত যে বুঝতে চাইবে। কাজে উনি এক্স্যাক্টলি কী কারণে আসছেন, আমরা এটা আমাদের জন্য আমাদের দিক থেকে দেখাটা স্পেকুলেশনই হবে। আমার মনে হয় এটি তিনি দেখতে আসছেন, তবে তিনি কোনো বার্তাও নিয়ে আসতে পারেন, কারণ এখানে দুজন পোড় খাওয়া, তারা দুজন ঝানু কূটনীতিবিদ আছেন এখানে, তারা দীর্ঘ সময় তারা কূটনীতি তারা এক্সারসাইজ করেছেন, তারা ভালো বুঝেন। হয়তো আমার সাথে একমত হবেন। আমি মানে একজন আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক হিসেবে বা ছাত্র হিসেবে যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কূটনীতির অ্যাপ্রোচটা ডিফারেন্ট, অন্যদের সাথে মেলে না। তারা খুব সরাসরি কথা বলে, যা বলে মুখের উপর বলে। কাজে হতে পারে কোনো মেসেজও হয়তো বা নিয়ে আসছে, এগুলো আমরা শীঘ্রই জানতে পারবো। যে অ্যাম্বাসেডর হুমায়ুনপুর, আপনি নিজে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। সম্প্রতি ব্রিক্স সম্মেলনে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। জিডিআইতে আমরা সম্প্রতি যুক্ত হয়েছি। চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে যে জয়েন্ট কমিউনিকেশন, সেটি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। চীনের পাবলিক ডিপ্লোমেসি অনেক বেশি দৃশ্যমান। রাজনীতিবিদ একদম টপ লিডার থেকে শুরু করে ছাত্রনেতা, কৃষক নেতা, যুব নেতা, সবাইকে তারা নিয়ে যাচ্ছে। ফলে এগুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের খানিকটা অস্বস্তি থাকা, যেহেতু তারা আমাদের বড় মার্কেট, এবং আবারও একটা রিভাইজ ট্যারিফ হলো, ফলে আমাদের তো সেখানেও কিছু দুর্বলতা থাকতে পারে। সেগুলোর প্রশ্ন যদি ওঠে, প্রফেসর সাহেব যেভাবে বলছিলেন ওঠার কথা, আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সেগুলো আনসার করতে পারবো কিনা? এখন ধরেন আমরা যেটা হয়েছে, মানে এটা আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যে ধরনের পররাষ্ট্রনীতি পরিচালনা করতেন, এই সরকারও কিন্তু সেই ধারাবাহিকতাটা বজায় রেখেছে। এবং সেই ধারাবাহিকতাটা যদি মোটা দাগে আমরা দেখি, তাহলে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের একটা উপাদান কিন্তু দৃশ্যমান। এবং সেই প্রেক্ষাপটেই ধরেন এখন যেগুলো আসবে,
ব্রিক্স সম্মেলনে যাওয়া, চীনের সাথে জিডিআইতে যোগ দেওয়া, করিডোর ইস্যু যেটা বাংলাদেশ চীন করিডোর কথা, মিয়ানমার হয়ে যে করিডোরটার কথা বলা হয়েছে, এখানে মার্কিনিরা খানিকটা বুঝতে চেষ্টা করবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ এখন ধরেন এখন সরকারের যে প্রায়োরিটি বা আমরা এই এআরটি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ যেটা আমরা করেছি, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তার এই রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টের আওতায় তারা কিন্তু কনসোলিডেশনটা চাইছে, সেটা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বাণী যেখানে পাঠিয়েছেন, তার মধ্যে উনি একটা উপাদান হিসেবে কিন্তু এটা রেখেছেন, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ এআরটি। কাজেই এই ফলো আপটা তারা করতে চাইবে, এবং এই ফলো আপটা করতে গেলে কোনো ধরনের ব্যত্যয় হতে পারে যে কোনো বিষয়, সে বিষয়গুলো নিয়ে তারা সতর্ক থাকবে, এবং আমার ধারণা বাংলাদেশ সরকারকেও সেগুলো নিয়ে তারা মনে করিয়ে দেবে। তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে বাস্তবতা, আমার অর্থনীতির যে বাস্তবতা, আমার ভূরাজনৈতিক বাস্তবতা, আমার অবস্থান, আমার রাইট, এই প্রেক্ষাপটে আমরা সম্পর্ক হয়তো একটু ডিগ্রিতে ভালো মন্দ পরিবর্তন হবে, কিন্তু কোয়ালিটেটিভলি আমরা চেঞ্জ করে একটা সাইডে চলে যাব, এটা আমার ইকোনমি কিন্তু অ্যালাউ করে না। তার কারণ হলো চীন থেকে যদি আপনি কাঁচামাল আমদানি না করেন, তাহলে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করবেন কি? তো কাজেই চীনের উপর আপনার নির্ভরশীলতা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা আছে, ভারতের উপর নির্ভরশীলতা আছে। কাজে আপনাকে এই ব্যালেন্সটা ইচ্ছা অনিচ্ছা হোক আপনাকে বজায় রাখতেই হবে। এখানে ডিগ্রিগত তফাৎ হতে পারে, যে একটু পাচ্ছিল এখন আপনি সাথে গেলেন, কিন্তু এই বেসিক ফ্রেমটা বদলানোটা কিন্তু কঠিন হবে। কাজে বাংলাদেশকে এই জায়গাটাতেই আমার কূটনীতির জায়গাটা আসে, ব্যাখ্যা করার বিষয়টা আছে, আমার প্রয়োজনটা তার কাছে উপস্থাপন করার বিষয় এবং সক্ষমতার বিষয়টাও তখন এক্স্যাক্টলি, যে আমি এখন এই যে চীনারা, যে আমেরিকানরা বা চীনারা, এরা তো কেউ সকলেই বুদ্ধিমান, তো কাজে তারা যে বোঝে না আমাদের কনস্টেন্সগুলো তা না, কিন্তু সেখানে আমি কতটা যুক্তিগ্রাহ্যভাবে তার সামনে উপস্থাপন করতে পারলাম তার উপরে নির্ভর করে সে আমার বক্তব্যটা গ্রহণ করবে কি করবে না। এই জায়গাটাতেই আমার। জি স্যার, আপনাকে প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। এই ভদ্রলোক যেহেতু ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ফলে তার সে আসার সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনি বলছিলেন, এবং প্রতিবেশী বদলের কোনো সুযোগও নাই, এবং ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফর শিগগিরই হচ্ছে না এটুকু নিশ্চিত। ব্রিক্স সম্মেলনে দাওয়াত পেলেও আমাদের যতটুকু এখন পর্যন্ত বোঝাপড়া পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে যাওয়ার বিষয়ে কোনো ইতিবাচক সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী যিনি দণ্ডিতও বটে শেখ হাসিনা, তার অবস্থান এবং তার সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির এইসব ইস্যু নিয়েও কোনো বার্তা থাকতে পারে কিনা, রাজনৈতিক কোনো বার্তাও থাকতে পারে কিনা, সেই বিষয়ে মুন্সি ফয়েজ আপনার বিশ্লেষণ শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে। তার আমরা বলছিলাম যে মার্কিন প্রেসিডেন্টের যে বিশেষ দূত আসছেন, তিনি যেহেতু ভারতে তার স্টেশন, ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে এই বাংলাদেশ ভারত সম্পর্ক এখনও স্বাভাবিক না হওয়া নির্বাচনের পরে, এবং সেক্ষেত্রে শেখ হাসিনার ফেরা না ফেরা, বাংলাদেশ একাধিকবার চিঠি দিয়েছে দুই সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সংক্রান্ত কোনো মেসেজ থাকতে পারে কিনা ব্যবসা বাণিজ্য কূটনীতির পাশাপাশি? এটা নিয়ে আমরা যে নিজেদের মধ্যে আলাপ করছিলাম, তাতে ওই কথাটা হচ্ছিল যে হতে পারে, এরকম অনেকে বলছে। আমি মনে করি যে না, এটা খুব বেশি সম্ভব না যে উনি ভারতের পক্ষ থেকে কোনো মেসেজ নিয়ে আমাদের কাছে আসছেন, এরকম মনে করার কারণ মনে করি না। বরং তার আসার মূল কারণ আমি মনে করি যে আমরা কোথায়, কোন দিকে যেতে চাচ্ছি, কী করছি, সেটার ব্যাপারে জানার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, তারপরেই আমাদের প্রধানমন্ত্রী গেলেন চীনে, মালয়েশিয়ায় গেলেন, এবং তারপর টার্কিতে যাচ্ছেন, তারপরে আর কোথায় কোথায় যাবেন সেটা আমরা দেখব। জাপান যাওয়ার কথা। তো এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তা করছে তাহলে চুক্তিটার মানে কি হলো, এরকম একটা কিছু তারা হয়তো মাথার মধ্যে তাদের চিন্তা আসছে। তো ওই চুক্তিটা তো এটা এই সরকার আসার আগে অনেকেই মনে করে যে চাপিয়ে দেওয়া একটা চুক্তি, এবং সেটার জন্য আমাদের নিজেদের লোককেও দোষ দেওয়া হয় যে আমাদের পক্ষেও কেউ এটা তাড়াহুড়া করে একটা ইয়ে করে নিয়েছে, একটা ফেট অ্যাকমপ্লি হিসেবে আমাদের উপর চাপিয়ে দেওয়া। সেটা একটা ষড়যন্ত্রের মতন। সেই ষড়যন্ত্র যারা করেছেন তাদেরকে একসময় লোকে তাদের খবর নেবে। কিন্তু আপাতত আমি মনে করি যে
তার মূল কাজটাই হবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, বর্তমান সরকার কোথায় যেতে চায়, কি করতে চায় সেটা সম্বন্ধে আর একটু ভালো ধারণা নিতে। আমার মনে হয় না যে তিনি ভারতের পক্ষ থেকে কোনো বার্তা নিয়ে এখানে আসবেন। ভারতের সাথে সম্পর্ক আমাদেরকে ঠিক করতে হবে এবং সেইটা আমি মনে করি যে সেই ব্যাপারে আমরা বেশি দেরি না করা ভালো। আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের সরকারকে এগোতে হবে। ভারতকে উপেক্ষা করে আমাদের কোনো খুব লাভ নেই। জি স্যার, আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, আমরা কি বিশেষ কোনো দিকে ঝুঁকছি কিনা? বিশেষ করে ধরেন আওয়ামী লীগের সময়ে অনেক বেশি মনে হতো বাংলাদেশ অনেক বেশি ভারতের দিকে ঝুঁকে আছে। এই সরকারের সময় কেউ কেউ শুরুর দিকে মনে করছিলেন যে, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছেন যে ডক্টর ইউনূসের কূটনীতির ধারাবাহিকতায় আমরা অনেক বেশি প্রো আমেরিকান গভর্নমেন্ট, বা মন্ত্রিসভা দেখলে সেটা মনে হয়। আবার পরবর্তীতে মনে হচ্ছে এখন কিছু কিছু ইস্যুতে চীনের দিকে অনেক বেশি ঝুঁকছি কিনা, বা আমাদেরকে আসলে সেইটা সুযোগ আছে সেটা বাই করার প্রথম মতো। কথা হলো যে আগের সরকার যে কোনো বিশেষ দলের দেশের প্রতি ঝুঁকেছিল, এটা একটা রেটরিকের মতন, এটা একটা পারসেপশন, একটা রেটরিক। আসলে কি ঝুঁকেছিল? ওই সময় সরকারের সময় কিন্তু চীনের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে বেশি এগিয়েছে। হ্যাঁ, চীন সবাইকে ছাড়িয়ে আমার চীনের সাথে ব্যবসা বাণিজ্য, আমার চীনের বিনিয়োগ, হ্যাঁ, রাশিয়ার মতো দেশের সাথে আমার বড় রকমের আদান প্রদান, জাপান, সিঙ্গাপুর, সবার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চারটা লেভেলের ডায়ালগ, চারটা না তিনটে লেভেলের ডায়ালগ, এগুলো তো ওই সরকারের সময় হয়েছে। শেষের দিকে এসে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শেষের 1-2 বছর সম্পর্কটা অত ভালো যায় নাই। যেভাবে আগানোর চেষ্টা করা হয়েছিল সেটা হয় নাই, হয়তো নতুন প্রেসিডেন্টের সাথে বনিবনা হয় নাই, এইসব কারণে যেভাবেই হোক। কিন্তু আমি তো মনে করি যে আগের সরকারের সময় বিভিন্ন দেশের সাথে সম্পর্ক খুব ভালো হয়েছে, এগিয়েছে। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, কিন্তু তার মানেই না যে অনেকে বলার চেষ্টা করে যে না, ভারত যেভাবে চালাতে চেয়েছে। একটা কথা এখানে আমাদের আজকের আলোচনাতেও এসছে যে মানে এক রাষ্ট্রকেন্দ্রিক পররাষ্ট্রনীতি ছিল আমাদের। আমি সেটা কিন্তু স্বীকার করি না। বিশেষ রাষ্ট্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু এক রাষ্ট্রকেন্দ্রিক সম্পর্ক ছিল না। তাহলে আমাদের যে সম্পর্কগুলো চীনের সাথে, জাপানের সাথে, রাশিয়ার সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সিঙ্গাপুরের সাথে হয়েছে, সেগুলো তো সম্ভব হতো না। কিন্তু রাজনৈতিক সম্পর্কটা কি সেইখানে আমি বলছি যে এক বিশেষ গুরুত্ব ছিল ভারতের, কিন্তু এক রাষ্ট্রকেন্দ্রিক সম্পর্ক ছিল না নিশ্চিতভাবে। তাহলে চীনের সাথে যেই আমাদের ব্যবসা বাণিজ্য যেগুলো হচ্ছে সেগুলো কিভাবে হলো? যে চুক্তিগুলো হচ্ছে, তারা যেসব প্রজেক্ট সেখানে করছে সেগুলো কিভাবে হচ্ছে? তিস্তা প্রজেক্টের কথা ওই সরকারের সময় তো আলাপ আলোচনা এগিয়েছিল, তো সেগুলো কিভাবে হয়েছে? সুতরাং আমি মনে করি যে আমরা ঝট করে কাউকে দোষ দেওয়ার চেষ্টা করি, সেটা ঠিক না। আমার মনে হয় যে কাজ কি হচ্ছে সেটার উপর ভিত্তি এখন করে কি আমরা বিশেষ কোনো দিকে ঝুঁকছি? বা আমি তাও মনে করি না। কিন্তু এখন আমার কাছে যেটা আপত্তিকর মনে হয় সেটা হচ্ছে যে আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি, খুব বেশি আমাদের অবস্থানটাকে পরিষ্কার করতে পারছি না। সেইটা আমাদের একটা দুর্বলতা আমি মনে করি, নিজেদেরকে গুছিয়ে নিতে পারছি না। সেটার একটা বড় কারণও আছে যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তি, সেটাকে যদি আমরা সুসংহত না করতে পারি, তাহলে আমরা অন্যদের সাথে সম্পর্কটা খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো অন্যরাও তো আমাদের কাছে এগিয়ে আসতে অতটা আগ্রহী হবে না। সুতরাং আমার চেষ্টা করতে হবে দুটো জিনিস, যাতে অন্যরাও আমার প্রতি বেশি আগ্রহী হয়। একটা হলো আমার নিজের অভ্যন্তরীণ শক্তিটাকে সংহত করা, অভ্যন্তরীণ ক্ষমতা, দক্ষতা এগুলোকে বাড়ানো, এবং দ্বিতীয়ত আমার ঘনিষ্ঠ যে কি বলে প্রতিবেশী ভারত, তার সাথে সম্পর্কটা একটা সঠিক পর্যায়ে নিয়ে আসা। সেটা যতক্ষণ পর্যন্ত আমরা একটা কিছু ইয়েতে না আনতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমার অন্যান্য যে সঙ্গীরা আছে, অংশীদাররা আছে, তারা কিন্তু সন্দেহের চোখে দেখতে থাকবে আমাদেরকে। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এই যে বিশেষ কোনো দিকে ঝোঁকার গল্প বা শঙ্কাটা যারা করেন, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ইন্ডিয়াকে অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স মনে করেন, আবার চীনকে অনেকে পাকিস্তানের অ্যালায়েন্স মনে করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই শুধু না, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আপনি জানেন বাংলাদেশ বিরোধিতা একটা বড় উপাদান। ফলে সেই জায়গায় এই বার্তাটা পরিষ্কার করা কতখানি আসলে সম্ভব আমাদের পক্ষে? কারণ আমার তো চীনকেও লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রকেও লাগবে, রাশিয়ার সঙ্গে আমার একমাত্র নিউক্লিয়ার প্রজেক্ট তাকেও লাগবে, আবার ভারতকে তো প্রতিবেশী, তাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। ধন্যবাদ আপনাকে, আপনি খুব চমৎকার একটা বিষয় আনলেন। এটা নির্ভর করে যে আমরা এখন বলছি না বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তো এটা আমি কি বলছি সেটা আমি ব্যাখ্যা করি না কেন? কারণ এটা তো আমার প্রয়োজনের ভিত্তিতেই বলছি। তো আমার প্রয়োজনটা কি আমি বলে দিই, তাহলে কিন্তু যারা বুঝবার তারা বুঝে যাবে যে আমি কি চাচ্ছি। তো কাজেই তখন এই জায়গাটায় আমার ধারণা আর একটু ক্ল্যারিটির দরকার। এবং এটা শুধু স্লোগানে না রেখে আমি এদিকে কী চাই, আমি
সমতা ভিত্তিক সম্পর্ক চাই, আমি ন্যায্যতা মর্যাদা ভিত্তিক সম্পর্ক চাই, আমি মিউচুয়াল ইন্টারেস্ট ভিত্তিক সম্পর্ক চাই। তো এই কথাগুলো পরিষ্কার করে বলে দিলে আমার মনে হয় সুবিধা হয়। এবং যখন আমি মিউচুয়ালিটি কথা বলছি তার অর্থ কিন্তু পরিষ্কার, আমি যেমন চাই আমি দেব দুটোই করব। তো এখানে আমার ধারণা ফয়েজ যে কথাটা বললেন যে এখানে এই ক্ল্যারিটিটা দরকার আমাদের অভ্যন্তরীণভাবে। মুশকিল হচ্ছে যেটা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যদি দেখি এটা দুর্ভাগ্যজনক কিন্তু বাস্তবতা, আমরা বাংলাদেশের রিয়েলিটি কিন্তু বদলায় না এবং পররাষ্ট্রনীতি যে খুব বদলায় তা না, কিন্তু আমরা রাজনীতিকে বেশি রাজনীতি ঢুকিয়ে ফেললে তখন এই রাজনৈতিক উপাদানগুলো যখন প্রধান হয়ে যায় তখন জাতীয় স্বার্থের বিষয়টা গৌণ হয়ে যায়। কাজেই এখন যেটা প্রয়োজন, এখন দুইটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে আমরা নিয়ে সামনে দিয়ে যেতে হবে। একটা হচ্ছে বাংলাদেশের, আমরা বাইরের পৃথিবীর আলাপ করছি, বাংলাদেশ যে পরিবর্তিত হয়েছে 24 বাংলাদেশে মানুষের প্রত্যাশা যে অনেক বেশি বেড়েছে, মানুষ অনেক বেশি প্রত্যাশা করছে এবং বাংলাদেশের তরুণ প্রজন্ম বিশেষ করে যে কর্মসংস্থান তার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আগ্রহী, সেই বিষয়টাকে আপনি অ্যাডজাস্ট করতে গেলে তো বাইরের সাথে আপনার সম্পৃক্ততা গভীর করা ছাড়া এবং মিউচুয়ালি বেনিফিশিয়াল করা ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের উন্নয়নকে যদি আমার চালু রাখতে হয় বাইরে থেকে আমার আর্থিক এফডিআই দরকার। তার অর্থটা কি? আপনার শুধু এফডিআই না, আপনি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেছেন, তার ওয়ান অফ দ্য প্রায়োরিটিজ ওয়াজ টু ওপেন দ্য মালয়েশিয়ান মার্কেট, বিকজ ইট ইজ ওয়ান অফ আওয়ার লার্জেস্ট মার্কেটস, বিরাট এমপ্লয়মেন্ট অপরচুনিটি। কাজে এমপ্লয়মেন্ট আমার দেশে বিদেশে তৈরি করতে হবে এখন, নাহলে আপনি তরুণ প্রজন্মের যে চাহিদা সেটা কি করে মিট করবেন? আমার এখানে কর্মসংস্থান তৈরি করতে হবে, তা না হলে এই যে 20 লাখ তরুণ আপনার কর্মজীবনে এসে হাজির হচ্ছে প্রতি বছর, তাদের কি সম্ভাবনা আপনি তৈরি করবেন? তো কাজেই এই আমার ডোমেস্টিক প্রয়োজনগুলো কিন্তু আমাকে বলে দেবে আমার কী ধরনের পররাষ্ট্রনীতি পরিচালনা করার দরকার। এবং এই যে চীনের সাথে আমরা যোগাযোগটা করি, এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো পছন্দ করছে না, কিন্তু আমার এই প্রজেক্টে কে আমাকে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে কে সাপোর্ট দেবে, কার কাছ থেকে আমি এখন পয়সা পাবো, আমার মানে ব্যবসা বাণিজ্য যদি আমি বাড়াতে চাই, এক্সপোর্ট যদি বাড়াতে চাই, হেয়ার ইজ অ্যান অপরচুনিটি। আমি তো $23 বিলিয়ন আমদানি করি, $20 বিলিয়ন আমদানি করি, $1 বিলিয়নও এখনও দিতে পারছি না। এই যে হিউজ এরিয়া যেখানে আমরা গ্রোথটা তৈরি করতে পারি এবং সেখানে ডাইভার্সিফিকেশন দরকার। ডাইভার্সিফিকেশন করতে গেলে আমাকে চীনের কাছ থেকে পয়সা দরকার, তার কাছে টেকনোলজি দরকার। কাজেই আমার চাহিদাটা তো আভ্যন্তরীণ চাহিদা আমাকে বলে দিচ্ছে কার সাথে আমাকে কি ধরনের সম্পর্কটা তৈরি করছে। জি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা ওর সাথে সাথে অ্যাড করতে চাই, সেটা হলো অ্যাফোর্ডেবিলিটি। সবার কাছ থেকে সব কিছু নিয়ে আমি তো অ্যাফোর্ড করতে পারবো না। চীনের কাছ থেকে যে জিনিসটা যেই পয়সা যেই মূল্যে পাই সেই মূল্যে তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাবো না। সুতরাং ওই স্বপ্ন না দেখাই ভালো। জি, ওবায়দুল হক স্যার, সেক্ষেত্রে হচ্ছে আপনি আগেও বলছিলেন যে বিশেষ কোনো দিকে আমাদের ঝোঁকার আসলে এটা আসলে আমাদের জন্য খুব এক্সপেন্সিভ, কিন্তু আমাদের নেসেসিটিটা আমরা বুঝছি কিনা। যেমন আমাদের ইনভেস্টমেন্টের কথা, কর্মসংস্থানের কথা, আমাদের ইমিডিয়েট অনেক ধরনের সাপোর্ট লাগে। যেমন ধরেন এখন যে বৈশ্বিক জ্বালানি সংকট, যার আমরা সাংঘাতিক শিকার, তেলের দাম আবার $100 উপরে উঠছে, ফলে আমরা অল্টারনেটিভ মার্কেট পাচ্ছি কিনা। আবার আপনি নিশ্চয়ই ভুলে যাবেন না, ভারতের কাছ থেকে আমরা কিছুদিন আগে যে ডিজেলের পাইপলাইনটা ছিল সেটা কিন্তু একটা ইমিডিয়েট রিলিফ হয়েছিল। ফলে ওই জায়গায় আমাদের আসলেও বিশেষ কোনো দিকে ঝুঁকে যাচ্ছে এরকম পলিটিক্যাল মেসেজ বা এটা যদি রেটোরিকও হয় সেটা খুব ভালো কিছু হবে কিনা। না, আপনি যেটা বললেন যে আমরা নেসেসিটিটা বুঝতে পারছি কিনা, আমার মনে হয় আমরা খুব ভালোই বুঝতে পারছি নেসেসিটি এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। দেখেন, এই যে ক্ল্যারিটির যে প্রশ্নটা উঠলো যে আমাদের ফরেন পলিসিকে সেটা ক্লিয়ার করা দরকার, আমি মনে করি ক্ল্যারিটি, যথেষ্ট ক্ল্যারিটি আছে এখানে। ক্ল্যারিটি একটাই, সেটা হলো যে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের মতো, মানে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অনেক ধরনের কনস্ট্রেন্টস থাকে, অনেক ধরনের কম্পালশনস থাকে এবং কম্পালশনসের অধীনেই আমরা অপারেট করি। এখন আপনি যতই ক্লিয়ার করেন, সমস্যাটা হলো এটাই যে, এবং কি ক্লিয়ার করবো আমরা, এটা ক্লিয়ার করেছে, আমরা বলেছি যে আমাদের কি দরকার, যে আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন দরকার তার অংশীদার হলো চীন, কারণ সে পয়সা আমাদেরকে কেউ দিবে না। আর আমাদের বাণিজ্যের জন্য আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে লাগবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা ছেড়ে যেতেও পারবো না। কিন্তু এইটা ক্লিয়ার করে আপনার কী বা লাভ হলো, কারণ ওদের চাহিদা তো অনেক বেশি। যে আপনি
দেখুন এখন কিন্তু সবই হলো অর্থনীতি, এখন কিন্তু আর কেউই মতবাদ কেউ রপ্তানি ওই করে না। কথার সাথে একটা কথা জি, please, প্রশ্ন যোগ please, করে জি, দিই। please, please. সেটা হলো যে দুটো রাষ্ট্রের কথা বললেন, ভারতের সাথে কি সম্পর্কটাকে বাদ দিয়ে চলে যাবো না, আমরা? আমি আসছি, bypass ভারত ইজ করতে ভেরি পারি? ইম্পর্টেন্ট। ভারত তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের ডায়নামিকটা অন্য। আমি ভারতে ঢুকতে চাচ্ছিলাম না, কিন্তু ভারতের কথা যদি বলেন, ভারতের ডায়নামিকটা হলো যে আমাদের ভারতের দিক থেকে সিগন্যাল পেতে হবে। আমরা ভারতের দিক থেকে সম্পর্ক উন্নয়ন আমরা করতে চাই। আমরা অনেক দিন অপেক্ষা করেছি। আমি জানি না এই সরকার কি, আমি সরকারের লোক নই, আমি একাডেমিক, কিন্তু অনেক দিন অপেক্ষা করার পর ভারতের কাছ থেকে আমরা কোনো আসলে সিগন্যাল পাইনি যে আপনি এখনও প্রতিনিয়ত ভারতের শীর্ষ নেতৃত্ব যে ভাষায় বাংলাদেশ সম্পর্কে তারা কথা বলেন, যে সিগন্যাল দেন, এই যে পুশিন অনবরত চলছে, গতকালকেও হয়েছে, এবং আরও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত আমাদের কাছে তাদের অবস্থান ক্লিয়ার করেন এবং আমাদেরকে একটা চাপে রাখার নীতি তারা অবলম্বন করছে। যে ভারতের সাথে সম্পর্ক, যেমন আপনি যেটা বললেন যে ব্রিক্সে যাবেন কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেননি, আমি এর পেছনের মনস্তত্ত্বটা বুঝি। যে আপনি দেখেছেন এর আগে যে উপদেষ্টা গিয়ে প্রধানমন্ত্রী কী ধরনের আচরণের সম্মুখীন হয়েছেন, কাজে ভারত আসলে কী চায়, কেমন বাংলাদেশ চায়, সেটা আমাদের কাছে এখনো খুব পরিষ্কার হয়নি। বাট আমি আপনার সাথে একেবারে ভীষণ একমত যে ভারতকে ছাড়া তো আমরা চলতে পারবো না, কিন্তু ভারতকে আমাদের বোঝাতে পারতে হবে যে কী ধরনের মানে সিগন্যাল দিতে হবে যে আমরা চাই তোমরা আসো, আমরা তোমাদের এখানে আলিঙ্গন করবো। আরেকটা প্রশ্ন চলে আসে জি, জি, সাথে সাথে। sure, সেটা sure. হচ্ছে যে আমরা আর ভারত আমাদেরকে সিগন্যাল না দিলে আমরা কি চেষ্টা করতে থাকবো? আপনি মাথা নিচু করে যেতে পারেন, অপমানিত হয়ে যেতে পারেন, যেতে থাকতে পারেন, আর আপনি ওখানে গিয়ে আবার অপমানিত হতে থাকতে পারেন। এটা আমাদের চয়েস, এটা রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনীতিবিদরা তারা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি যে কথা বলছিলেন নেসেসিটি, আমি মনে করি আমরা আমাদের নেসেসিটি বুঝছি। অনেকে অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা, জি, অর্থনীতি, আমার মনে হয় অর্থনীতিটা আমরা বুঝি। আমাদের সব রাষ্ট্রের জন্য, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা অর্থনীতি, চীনের জন্য এটা অর্থনীতি। তো সেখানে আমাদের যেগুলো করতে হবে, যে আমাদের যেসব জায়গায় আসলে পোটেনশিয়াল আছে সেগুলো আমরা এখনো ট্যাপ করি না। যেমন দেখেন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা অনেক বছর ধরে শুনছি, কিছু বছর ধরে শুনছি, কাজে লাগাইনি। মানে এটার পরিকল্পনাটা কি আমাদের সামনে এখন আসেনি, আমরা কীভাবে কাজে লাগাতে পারি। তো এই ধরনের আরও অনেক বিষয় রয়েছে যেখানে আমরা জাতীয় স্বার্থের জন্য কী করতে হবে আমরা বুঝি, কিন্তু সেখানে পরিকল্পনার ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। আমরা আবার একটা বিরতি নিয়ে দর্শক ফিরছে, একটু পরে আমাদের সঙ্গে থাকবেন। একদম শেষ সময়ে ওবায়দুল হক, আমরা তো সংকটের কথা বলছিলাম, একটা নতুন সরকার সামনে, একটা নির্ধারিত আরো 4.5 বছরের বেশি সময় আছে, ফলে যা হওয়ার হয়েছে, এই সময়ে কূটনৈতিকের অগ্রাধিকার কি হওয়া উচিত এবং সেটি বাস্তবায়নে কি করা উচিত, যদি কোনো পরামর্শ দেন। জি, আমার মনে হয় অগ্রাধিকার একটি, সেটা হলো অর্থনীতি এই মুহূর্তে, এবং আমাদের কিভাবে এটিকে আরও ডাইভার্সিফাই করা যায় আমাদের সম্পর্ককে। এবং আমার মনে হয় যাত্রাটা ভালোই হয়েছে, 5 মাসে যে অর্জন হয়েছে এটি খারাপ না। নানান আন্তর্জাতিক সম্পর্কে এই যে ভূ রাজনীতির কথা আমরা বলছি, এখন তো ভূ রাজনীতি সব কিছু ডমিনেট করছে। এটা কিন্তু স্ট্যাটিক না, এটা চেস বোর্ডের মতো। চেস বোর্ড আপনি যখন দাবা খেলতে বসেন, কিছুক্ষণ খেলার পরে কিন্তু বোর্ডের চেহারা বদলে যায়। তো সেটা চলতে থাকবে, চলমান প্রক্রিয়া। সেটা সামলে নিয়ে আমরা এগুতে পারি কিনা সেই সক্ষমতা আমরা তৈরি, এবং এটা শুধু ফরেন মিনিস্ট্রি না, নেশন অ্যাজ এ হোল অথবা গভর্নমেন্টের কথা যদি আপনি বলেন, এটার জন্য আসলে আমরা নানান ধরনের দক্ষতার কথা বলেছি, কিন্তু আমি মনে করি সবচেয়ে বেশি যে দক্ষতা দরকার সেটা হলো নেতৃত্বের দক্ষতা। কারণ আমাদের দেশে, আমাদের মতো সমাজে, আমাদের মতো রাজনৈতিক ব্যবস্থায় পলিটিক্যাল লিডারশিপ একদম টপ থেকে যেটি আসে, যে দিক নির্দেশনা আসে, সেটি গুরুত্বপূর্ণ। আমি খুবই আশাবাদী, আমি মনে করি আমরা সঠিক পথেই হাঁটছি এখন পর্যন্ত যে আলামত দেখেছি। হয়তো সামনে হিকাপস হতেই পারে, বাম্পস, হিকাপস, এগুলো হলো আন্তর্জাতিক সম্পর্কের বা আন্তর্জাতিক রাজনীতির এগুলো অনুষঙ্গ। ট্রাম্পের মতো লোককেও হোঁচট খেতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে, তো সেটির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। কিন্তু যদি অর্থনীতি হয়, তাহলে আমাদের আসলে অর্থনীতির সোর্স কি হবে? ধরেন IMF, বিশ্ব ব্যাংক থেকে টাকা নিলে কি হয়, সেটা আমরা প্রতিদিন টের পাচ্ছি। জি, জ্বালানির বাজার ভর্তুকি দেওয়া যাবে না, সারে ভর্তুকি দেওয়া যাবে না, ফলে সে জায়গায় এখন সারা পৃথিবীতেই কোভিড পরবর্তী যে বিশ্ব বাস্তবতা, কারো হাতে টাকা নেই, হয়তোবা চীনের হাতে খানিকটা আছে। তাহলে কি চীনই আমাদের আলটিমেট না, গন্তব্য? উত্তর এটি নয়। একটা উত্তর এরকম মনে হতে পারে সাদামাটাভাবে দেখলে পরে, কিন্তু উত্তর হলো অন্য। সেটি হলো যে আপনার যেটি দরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটা হলো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি পয়সা দরকার। এটা শুধু চীন যে আপনাকে থোক বরাদ্দ দেবে তা না। চীন সম্পর্কে আমাদের একটা দারুণ ভুল ধারণা তৈরি হয়েছে। আমি মানে আন্তর্জাতিক সম্পর্কে ছাত্র হিসেবে যতটুকু বোঝা শুরু করেছি, চীন কিন্তু টাকা দেওয়ার জন্য বসে নাই। চীন কিন্তু জিনিস বিক্রি করতে চায়, ব্যবসা করার জন্য। অ্যাবসলিউটলি, সে খুব ভালো একটা বেনিয়া জাত, সো আপনার সাথে সে ব্যবসা করবে। তো আমাদের এখানে আমাদের দরকার ইনভেস্টমেন্ট। অর্থনীতির মানে গতি প্রকৃতি, আমাদের রাজনীতির বা পররাষ্ট্রনীতির গতি প্রকৃতি হবে, সেই ইকোসিস্টেমটা এখানে তৈরি করতে হবে। সো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা চীন, এটা বড় কথা না। বড় কথা হলো আমরা সেই জায়গাটা তৈরি করে দিতে পেরেছি কিনা, ওই যে ট্রাস্ট বা কনফিডেন্সটা বিল্ড করতে পেরেছি কিনা, যে বিদেশিরা এসে। এবং আমি মনে করি কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য এখন দারুণ
একটা সুযোগ আমাদের জন্য, যেহেতু নতুন যাত্রা শুরু হয়েছে, জি, জি। সেটাকে মাথায় রেখে এখন পরিকল্পনা প্রণয়ন অ্যাম্বাসেডর করতে হবে। হুমায়ুন কবির, প্রফেসর ইউনূসের সময় আমার ওনার একটা বক্তব্যের কথা মনে পড়ে যে সারা পৃথিবী, বিশেষ করে বাংলাদেশের তারুণ্যের জয়গানের পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কিন্তু সেটা একটা অনির্ধারিত সরকার ছিল বলেই তার কোনো বাস্তবায়ন আমরা দেখিনি, মানে প্র্যাকটিক্যালি। এখন যেহেতু একটা সরকার 5 বছর মেয়াদ, ফলে এখন সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা ইতিবাচক কোনো সুফল পাবো কিনা সেটি একটা জায়গা, এবং আমাদের এখানে ইনভেস্টমেন্টের যে ইন্ডেক্স, মানে ব্যবসা বাণিজ্যের যে জটিলতা, সেটি কমানোর জন্য সরকার অনেকগুলো প্রতিষ্ঠান, বিডা, বেজা, তাদেরকে একত্রিত করানোর চেষ্টা করছে। সেগুলো কোন ইতিবাচক বার্তা দিবে? আমাদের স্বভাব চরিত্র, ঘুষ খাওয়া, ফাইল আটকে রাখা, সেগুলো তো কোনো পরিবর্তন হচ্ছে? এখানে যেটা প্রথম দরকার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গভর্নেন্সটা ঠিক করতে হবে। আপনি কেউ ইনভেস্ট করতে আসবে না, ডোমেস্টিক অ্যান্ড ফরেন দুটোই বলছি। আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আপনি খেয়াল করেন কোথায় দাঁড়িয়ে আছে, 6% ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা যেটা জায়গায় আছে এখন। তো ডোমেস্টিক কনফিডেন্স তো নয়, ডোমেস্টিক ইনভেস্টারদের কনফিডেন্সে তৈরি হচ্ছে না। ডোমেস্টিক ইনভেস্টারদের কাঁধে চড়েই তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে। তো কাজে আপনাকে এখানে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা যদি আপনি করতে চান, যেটা প্রফেসর ওবায়দুল হক বললেন, আপনাকে প্রথম কাজটা করতে হবে আপনার গভর্নেন্স, রুল অফ লটাকে চালু করতে হবে। পয়সা যে ইনভেস্ট করবে সে রিটার্নটা পাবে, এই নিশ্চয়তাটা তৈরি করতে হবে। এটা করলে আপনি তখন দেখবেন যে এমনিতেই ডোমেস্টিক ইনভেস্টাররা নামবে। টাকা তো কম নাই, টাকা তো ব্যাংকে টাকা জমে আছে, তো কিন্তু সেটা ইনভেস্টমেন্টের অপরচুনিটি পাচ্ছে না। তো কাজে অন্য দেশের ব্যাংকেও জমে আছে, একই কথা। তো এখন এই গভর্নেন্সটাকে আপনাকে ঠিক করতে হবে। গভর্নেন্স ঠিক করলে তখন আপনার অন্যান্য জিনিসগুলো যেটা বলছেন, কারাপশন বলেন, আপনি অপরচুনিটি তৈরি হবে। তখন ইনভেস্টমেন্ট হলে না তখন এমপ্লয়মেন্ট হবে, এমপ্লয়মেন্ট হলে তখন ডিমান্ড তৈরি হবে, তখন না আপনি দেখবেন ওই টেকনিক্যাল স্কুল তখন তৈরি হলে কাজে লাগবে। এখন কিন্তু সরকারের প্রত্যেকটা জেলায়, এমনকি উপজেলা পর্যায় পর্যন্ত যুব মন্ত্রণালয়, তারপর অন্যান্য মন্ত্রণালয়ের এই ট্রেনিং সেন্টার আছে, কিন্তু ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট আছে, টেকনিক্যাল দক্ষতাটা কিন্তু তৈরি হচ্ছে না, কারণ এই দক্ষতা কাজে লাগার মতো জায়গাও তো নাই। তো কাজে এগুলো একটা সাইকেলের মতো মানে সবগুলো একটার সাথে একটা লিঙ্কড, এবং সেই জায়গাটাতে আমার ধারণা আমাকে যদি বলেন একটা জিনিসের উপর মনোযোগ দিতে হবে, আপনি গভর্নেন্সটাকে ঠিক করেন, আপনি অনেক দেখবেন যে এলিমেন্টসগুলো লাইনড আপ হয়ে গেছে। তো সেই জায়গাটায় আমার মনে হয় চিন্তা করা দরকার। এবং তরুণ প্রজন্ম আর একটা কিন্তু সোয়ান, ব্ল্যাক সোয়ানের মতো আসছে, কিন্তু এটা আমরা ভারতে দেখলাম সাম্প্রতিককালে, বাংলাদেশেও দেখেছি। তরুণ প্রজন্ম যদি অস্থির এবং থাকে, তাহলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা, অস্থিরতা তৈরি হতে পারে। তো এগুলোর ব্যাপারে সাবধান আমাদের থাকতে হবে এবং এই সম্ভাবনাটাকেও কাজে লাগাতে হবে। জি, অ্যাম্বাসেডর মুশফিফাজ, ভাবমূর্তি বা ইমেজ বিল্ডিং, এই কথাটা আমরা প্রচুর শুনি কূটনীতিতে, কিন্তু আমরা দেখছি যে দিনকে দিন অনেকগুলো দেশে আমাদের ভিসা যেগুলো ছিল সেগুলো বন্ধ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিকভাবে ভিসা নিয়ে নানান ধরনের কড়াকড়ি আরোপ করছে, যার একটা সরাসরি প্রভাব কানাডা বলি, অস্ট্রেলিয়া বলি, ইউরোপের দেশগুলোতেও পড়ছে। ফলে সেই জায়গায় সেই ভাবমূর্তি পুনরুদ্ধার, অথবা আমাদের যেসব লোকজন অসদাচরণ করে, যেসব আমলারা ঘুষ খায়, বিদেশিদের কাছ থেকে কমিশন নেওয়ার চেষ্টা করে, সেগুলোর জন্য উনি গভর্নেন্সের কথা বলছেন। এর বাইরে আর সমাধান কি? গভর্নেন্স একটা বিশাল শব্দ, এবং সেটার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ওর মধ্যেই অনেক খুঁজে খুঁজে বার করতে হবে যে জিনিসগুলো কি। এই যে একেবারে প্রথম থেকে উপর থেকে ধরলে নেতৃত্বের যে একটা শক্তি থাকবে, নেতৃত্ব যে যথেষ্ট শক্তিশালী নেতৃত্ব, সেটা বুঝতে পারছি কি আমরা? সেখানে আমার মনে হয় যে হ্যাঁ, একজন নেতাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই নেতৃত্ব তার কোথায়, কোন দিকে তার কি করতে চাচ্ছেন, সেটার সেই ডিরেকশন আমরা এখন পর্যন্ত পরিষ্কার বুঝতে পারছি না। সেখানে বড় রকমের ঘাটতি। আর তার ফলে হচ্ছে ওই ঘাটতিটা থাকার ফলে নিচের দিকে যে কাজগুলো হবে, যে স্কিলস ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, আর কথা হলো যে বিদেশিরা আমাদের এখানে তখনই ইনভেস্ট করতে চাইবে যদি দেখে যে না, আমাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতি দুটোই শক্তিশালী। আমাদের যদি রাজনীতিটাও শক্তিশালী না হয়, যেটা এখন নাই আমি মনে করি, এবং অর্থনীতিও যথেষ্ট শক্তিশালী না, কারণ আমাদের রাজনীতি শক্তিশালী না থাকলে অর্থনীতিও শক্তিশালী হতে পারে না। এই দুটো জিনিসকে যদি আমরা একসাথে গড়ে তুলতে পারি, নিজেরা নিজেদের শক্তি সঞ্চয় করতে পারি, তখনই বিদেশিরা, আমার যারা অংশীদার, তারা আরও স্বাচ্ছন্দ্যে এখানে ইনভেস্ট করতে আসবেন, কারণ তখন তারা বুঝবেন যে না, এইখানে কাজ করলে ক্ষতির সম্ভাবনা কম। কিন্তু সেটা আমরা করতে পারছি কি? আগে সেটার জন্য আমাদের নিজেদের যে অভ্যন্তরীণ যে বিনিয়োগকারীরা, তাদেরকে উৎসাহিত করতে হবে, যেটা আমার বন্ধু বলছিল। আমি মনে করি একদম সত্যি, এইটাই গুরুত্বপূর্ণ, যে অভ্যন্তরীণ শক্তিটা আগে আমাকে সঞ্চয় করতে হবে,
এবং সেটা হলে আমার বিদেশের সাথে সহযোগিতা এগুলোকে বাড়ানো যাবে, শক্তিশালী করা যাবে, এবং সেইটাই হলো সঠিক পথ। এবং সেই জন্য নেতৃত্বটা হলো, আমি মনে করি যে বর্তমানে আমার নেতৃত্বর ডিরেকশন কি, তারা কি চাচ্ছে সেটাই পরিষ্কার করে এখনো বোঝা যাচ্ছে না, এবং সেটা একটা বড় দুর্বলতা। জি জি, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর মুন্সি ফায়েজ, অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, ধন্যবাদ ওবায়দুল হক। দর্শক, বাংলাদেশ সবার আগে যে নীতির কথা বলে নির্বাচনে জিতেছে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার, সেটি ট্রান্সলেট হোক প্রকৃত অর্থে কূটনীতিতে, রাজনীতির সব জায়গায়, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই।